আপনি একটা নির্বাচন করতে পারবেন, একটা পার্লামেন্ট তৈরি করতে পারবেন, একজন প্রধানমন্ত্রী তৈরি করতে পারবেন, ইচ্ছা অনুযায়ী একজন রাষ্ট্রপতিও তৈরি করতে পারবেন। কিন্তু কাঠামোগতভাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই ব্যবস্থাকে নিশ্চিত করছেন যে আমরা ব্যক্তিকে এই ক্ষমতা দেব না, তার নাম কি, তার পরিচয় কি, তার বাড়ি কোথায় সেটা বিষয় নয়, কোনো ব্যক্তিকে আমি এসে দেব না। তিনি নেতৃত্ব দেবেন, জনগণের সম্মতি নেবেন, কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠানে ঊর্ধ্বে উঠতে পারে না। গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনকে আমি বলি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র। আমি একা বলি সেটা বলছি না, এটা পৃথিবী অন্যত্র এই ধরনের উদাহরণ আছে। এই যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কি করেছে? প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। কোনো কৃতিত্ব দাবি করার জন্য বলছি না, বিশ্বাস করুন অথবা না করুন, 2011 সাল থেকে আমি প্রাণপণে বলবার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে, ধ্বংস হচ্ছে। কারণটা কি জানেন? ওই প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার প্রধান অন্যতম লক্ষণ হচ্ছে আপনি সমস্ত রকম প্রতিষ্ঠানকে ভেঙে ফেলবেন, বিচার বিভাগকে হলউড আউট করবেন, বিচার বিভাগকে নিঃশেষ করবেন, বিচার বিভাগের কর্তৃত্বকে সম্পূর্ণভাবে করতল করবেন, পার্লামেন্টকে তৈরি করবেন যেন আপনার ইচ্ছার অনুসারী হয়। তার একটা সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? কত বড় ব্যক্তিতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল। একটি কমিটি করা হয়েছিল যে সংবিধানে সংশোধন করা হবে। সেই কমিটি মিটিংয়ের পর মিটিং করেছে, 20টির বেশি মিটিং করার পর একটা সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তটা কিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে, ওইটাকে নিয়ন্ত্রণ করতে হবে, 90 দিনের বেশি করা যাবে না। তারপরে হচ্ছে আর কি কি কাজ করতে পারবে না। একটা মিটিং লেগেছে একজন ব্যক্তির সাথে, সমস্ত উল্টে গেছে। এটাই হচ্ছে প্রতিষ্ঠান ধ্বংস করার উপায়। ফলে আজকে আমরা যখন বলছি, আমরা সকলেই যখন বলছি যে আমরা কি চাই, কি আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা একটা জবাবদিহিমূলক ব্যবস্থা। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠান ব্যক্তির ঊর্ধ্বে থাকবে, তাকে নিয়ন্ত্রণ করবে। আমরা চাই যেন ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। এগুলো কথার কথা নয়, এগুলো আপনি বলতে পারি, প্রতিদিন বলছি, অনেক দিন ধরে বলা হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদরা দীর্ঘদিন, আপনার সুযোগ এসেছে সেটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি। স্বল্প সময়ের মধ্যেই করতে হচ্ছে, কারণ আমরা একটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের অধীনে আছি তা নয়। তারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে অথবা তারা দায়িত্ব নিয়েছে। কিন্তু আমাদের বিষয়টা কি? আমরা তো একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটার ব্যবহার করি। আসুন, এই যে আমি বললাম যে প্রতিষ্ঠান তৈরি করে, সেই একটা প্রতিষ্ঠান কিন্তু রাজনৈতিক দল। আপনি এত বড় আন্দোলন, এত বড় সংগ্রাম, এত মানুষের প্রাণদান, আপনার রাষ্ট্রের কাঠামোর ব্যাপারে প্রশ্ন তুলছেন, আপনি কি দলের কাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন? অব্যাহত থাকবে একই কাঠামো, জবাবদিহিতার ব্যবস্থা আপনি রাষ্ট্রের কাছে আমি চাইব, কিন্তু আমার দলের কাছে আমি চাইব না, কারণ ওইটাকে বলে পলিটিক্যাল কালচার। আপনি রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না, আপনার আচরণ থাকবে এইরকম যে আচরণ আসলে শেষ পর্যন্ত, আমি আজকাল চেষ্টা করি এই নামটা না নেওয়ার জন্য, শেখ হাসিনার মতো ব্যক্তি তৈরি করে প্রতিষ্ঠান নেই, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আপনি এক ধরনের দেবত্ব আরোপ করেছেন, তারপর আপনি তাকে সীমাবদ্ধ করবেন কি করে? দল আপনার হাতে থাকবে, সংসদ আপনার হাতে থাকবে, সরকার আপনার হাতে থাকবে, তারপর আপনি বলবেন যে না, অবশ্যই সব কিছু ঠিকঠাক থাকবে, উনি ফ্যাসিবাদী হয়ে উঠবেন না। কারণ কি? উনি ভালো লোক। ওনার ভালোত্ব নিয়ে, কোনো ব্যক্তির ভালোত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না।
অভিজ্ঞতা মানুষকে সমৃদ্ধ করে, অভিজ্ঞতা মানুষকে পথ দেখায়। একাধিকবার যখন একই অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি, তার থেকে কি কিছুই শিক্ষা নেব না? রাজনৈতিক সংস্কৃতি বদলাবেন না, কাঠামো তৈরি করবেন না, তাহলে তো আমরা আগাতে পারবো না। আমি মনে করি রাজনৈতিক দলের সেই আন্তরিকতাটা আছে। আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, কারণ দেশ আসলে রাজনীতিবিদরাই তো পরিচালনা করবে। অন্তর্বর্তী সরকার তো দেশ চালাবে না, ওই কারণে এটার নাম অন্তর্বর্তী সরকার। দেশ চালাবেন রাজনীতিবিদরা, যে রাজনীতিবিদদেরকে নির্বাচন করবেন জনগণ।